দুই দেশের কূটনীতি কখনো কখনো নীরবতার গল্প বলে, আর কখনো একটা বাক্যেই বদলে দেয় গোটা আঞ্চলিক সমীকরণ। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দুদিন আগেই বলেছিলেন, ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি। ঠিক সেই মুহূর্তেই নয়াদিল্লি থেকে এলো সম্পূর্ণ একটা ভিন্ন স্বর। এস জয়শঙ্কর নিজে বললেন, ভারতে থাকবেন কিনা এই সিদ্ধান্ত শেখ হাসিনার নিজস্বই। প্রশ্ন এখন একটাই, এই মন্তব্য কি ভারত বাংলাদেশের সম্পর্কের নতুন বার্তা, নাকি চাপ ও পাল্টা চাপে তৈরি হচ্ছে এক নতুন কূটনৈতিক খেলা? প্রিয় দর্শক, আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে ঢাকা দিল্লির সম্পর্কে শেখ হাসিনা গলার কাটা, নাকি এই সম্পর্কের সমীকরণই অন্য সুর বলছে, আর এরই চুলচেরা বিশ্লেষণ করব আমরা। প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছেন আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। ঢাকা দিল্লি সম্পর্ক বহু চর্চিত, আলোচিত, পরীক্ষিত, সন্দেহে বিশ্বাসে আস্থায় দূরে ঠেলে দেয়া কূটনৈতিক ঘাত প্রতিঘাতে এগিয়ে চলছে, আর এরই মধ্যে শেখ হাসিনা ইস্যু ঘুরে ফিরে রোজ সামনে আসছে। সম্প্রতি এস জয়শঙ্কর একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ, বিশেষ করে শেখ হাসিনার ভারতে থাকা বা তাকে বাংলাদেশ ফিরে নিয়ে যাওয়া কিংবা তার দিল্লিতে অবস্থানরত বিষয়ে মুখ খুলেছেন। তুমি জানো, এর দুদিন আগেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন যে দিল্লির কাছ থেকে আশানুরূপ কোনো উত্তর পাওয়া যায়নি। এটা কি কাকতালীয় হয়ে গেল, নাকি টেলিভিশনের মাধ্যমে উত্তর দিয়ে দিলেন এস জয়শঙ্কর? দেখো, এখানে আমার নিজস্ব অভিমত, তৌহিদ হোসেন সাহেব যে কথা বলেছেন যে ভারত বাংলাদেশ ইস্যুতে শেখ হাসিনা দেশে ফিরলেন কিনা বা ফেরালেন কিনা ভারত সরকার, সেটা একটা অন্য প্রশ্ন। কিন্তু ভারতের সঙ্গে আমাদের অন্যান্য পরিবেশ নিয়ে, অন্যান্য প্রেক্ষিত নিয়ে যে সম্পর্ক, সেই সম্পর্ক, সেই কার্যকারিতা, সেই পরিকল্পনা, তার বাস্তবায়ন কোনোটাই থেমে থাকতে পারে না। প্রত্যুত্তরে এক কথা যদি বলি, প্রত্যুত্তরে তারপরেই তার দুদিন বাদেই বলেছিলেন যে শেখ হাসিনার, উনি সম্ভবত উত্তরবঙ্গে, বাংলাদেশের উত্তরবঙ্গে রংপুরের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকরা করেছিলেন যে শেখ হাসিনার ফিরিয়ে দেওয়ার বিষয়ে যে আনুষ্ঠানিক যে আপনারা চিঠি দিয়েছেন তার কোনো উত্তর আমরা পাইনি। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা কি দেখলাম, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সর্বভারতীয় একটি গণমাধ্যমের একটি লিটারেরি মিটে বোধহয় যে শেখ হাসিনা ভারতে থাকবেন কি থাকবেন না সেই সিদ্ধান্তটা তার একান্ত ব্যক্তিগত, কিন্তু সেই জায়গা থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে, সেক্টরে, সেটা ভারত চালিয়ে যাবে। আমার মনে হচ্ছে, ব্যক্তিগত অভিমত, শেখ হাসিনা ভারতে থাকলে পরে নৈতিক স্তরে, পররাষ্ট্রনীতিতে ভারত এবং বাংলাদেশ সরকারি পর্যায়ে আরো বেশি কাছাকাছি যাবে। এক কথায় কিন্তু আমার এটা নিজস্ব বিশ্লেষণ যে এটা গণমাধ্যমের একটি অনুষ্ঠানে তিনি যখন বললেন, আমি তোমাকে রক্ষা করছি, এটা ঠিক, কিন্তু তার জন্য তোমার দেশের মানুষের কাছে, এটা আমার মনে হয়েছে, তোমার দেশের সরকারের থেকে, তোমার দেশের যারা এখন বর্তমান সরকার, ওখানকার সাধারণ মানুষ অনেকটা ভারত বিদ্বেষী হয়ে উঠছে। আপনি এখানে থাকুন, কোনো সমস্যা নেই, আমাদেরও কোনো সমস্যা নেই, আপনার সিদ্ধান্ত আপনি যাবেন কি যাবেন না, কিন্তু আমরা কিন্তু ভারতের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে আগে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কেরই বাস্তবায়ন কর্মসূচিতেই কিন্তু আমরা অবিচল থাকি। এটা একটা বার্তা দেওয়া, এটা আমার নিজের মনে হয়েছে। সেই জন্যই বললাম, শেখ হাসিনা যতদিন ভারতের মাটিতে থাকবেন, আমার মনে হয় ভারত এবং বাংলাদেশের, সে দেশে যারাই সরকারে আসুন না কেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বাস্তবিক সম্পর্ক, সেই বাস্তবিক সম্পর্কের কোনো জায়গায় কোনো রকম ঘাটতি হবে। এটা তাদের তরফেও যেমন বোঝা যাচ্ছে, আমাদের তরফেও কিন্তু সেটা কিন্তু কম বেশি বোঝা যাচ্ছে। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, দেখো, যে কোনো দৃশ্য বা দৃশ্যমানতা কিন্তু তোমার কোন, অর্থাৎ দৃষ্টিকোণ থেকে, আমি কোন কোণে দাঁড়িয়ে রয়েছি, কোন প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, সেই দাঁড়ানো থেকে তার দৃষ্টিকোণ যেটাকে বলা হয় সেইভাবে নির্ণয় হয়। দিল্লিতে দাঁড়িয়ে ঢাকার দিকে একটা দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি থাকবে, সঙ্গতভাবেই ঢাকা থেকেও একটা দৃষ্টিকোণ নিয়ে কথা বলবে। এটা ভৌগোলিকভাবে এবং সত্যিকার অর্থে দৃষ্টিভঙ্গিতে আমরা যেরকম ভাবে বলি, আকাশ থেকে একটা জিনিস যেরকম ভাবে দেখা যায়, সমতল থেকে আরেকটা একই জিনিস অন্যরকম ভাবে দেখা যায়। এটা কেন বললাম, কারণ ডক্টর জয়শঙ্কর যিনি এই মন্তব্যটি করেছেন, শুধু একটি মন্তব্য দিয়ে তো উনি থেমে থাকেননি, আরো বেশ কয়েকটি মন্তব্য করেছেন, সেগুলো আমি ধাপে ধাপে বলছি। কিন্তু সুনির্দিষ্টভাবে যদি কোট আনকোট এই মন্তব্য ঘিরেই আলোচনা হয় বা দৃষ্টিকোণ, আমরা যদি আমাদের দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে কিরকম ভাবে কি বলেছিলেন? উনি বলেছিলেন যে শেখ হাসিনা উনি থাকবেন কিনা এটা একমাত্র তার সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে, কারণ তিনি একটি প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে
এখানে এসেছেন। এই যে বক্তব্যটি, এই বক্তব্যটির ক্ষেত্রে যদি এইভাবে দেখা হয়, এটা ভুল হবে কিনা আমি তোমাকে বলছি, তুমি বিশ্লেষণ করবে। যে এর মানে হচ্ছে ভারতের কাছে শেখ হাসিনা থাকুন, মানে ভারত শেখ হাসিনাকে জোর করে বা কোনো পরিস্থিতির ওপর ভিত্তি করে তারা কিন্তু জোর করে স্বেচ্ছায় রাখছেন না শেখ হাসিনাকে। ভারত সরকার একটি বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। এক্ষেত্রে আশ্রয়কারী স্বেচ্ছায় চলে না যাওয়া পর্যন্ত বা যাবেন কিনা সেটা তার উপর নির্ভর করে। অর্থাৎ শেখ হাসিনা যদি নিজে মনে করেন যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন, তাহলে দিল্লি তাকে আটকাবে না, তাকে চলে যেতে সাহায্য করবে, বা এক্ষেত্রে দিল্লির আর কোনো মন্তব্য নেই। এটা আমার কাছে, আমার এই দিকের দৃষ্টিভঙ্গি থেকে আমি বললাম। তুমি কি বলবে? দেখো, একটা কথা আছে বাংলায়, চলনসই কথা বলা যায় যে আহ্বানও নেই বিসর্জন। বাংলাদেশের সেই সময়ের পরিস্থিতি, গণবিক্ষোভের পরে কি পরিস্থিতি হয়েছে আমরা সবাই জানি। আমি বিপদে পড়েছি, আমাকে এক্ষুনি দেশ ছাড়তে হবে, এবং আমি দেশ ছাড়লে দেশ শান্ত হতে পারে, আমাকে একটু আশ্রয় দেবে, হ্যাঁ আসুন। আমি জাস্ট এরকম ভাবে যদি বলি, এবারে ওই পরিস্থিতিতে ভারত তাকে সসম্মানে আশ্রয় দিয়েছে, এবং সে একজন রাষ্ট্রপ্রধান, অবশ্যই সেই প্রোটোকলে, সেই নিরাপত্তায়, নিশ্ছিদ্র নিরাপত্তায় হয়তো উনি দিল্লিতে আছেন। একদমই। এস জয়শঙ্কর বলছেন একটা পরিস্থিতির ওপর বিচার করে উনি এসেছেন, আমরা তাকে আশ্রয় দিয়েছি। এটা ওনার সিদ্ধান্তের উপরে আসা। পরিস্থিতি যদি আবার ঠিক হয়, উনি ওনার সিদ্ধান্তে ফিরে যাবে। কিন্তু আমি তো আগের প্রশ্নেই তোমাকে বললাম, আবারও বলছি, আহ্বানও নেই বিসর্জনও নেই। তোমার যদি মনে হয় তোমার দেশের মাটি ঠিক হয়ে গেছে, তুমি ফিরে যাবে। তা আমরা রাখছিও না, আমরা আটকাচ্ছিও না। পরমাশিস, বাংলাদেশের নির্বাচন নিয়ে এস জয়শঙ্কর একটি তির্যক মন্তব্য আছে, সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটু রিক্যাপ করে নিই যে বাংলাদেশের পক্ষ থেকে কি বক্তব্য দেয়া হয়েছিল এবং পাল্টা দিল্লির তরফ থেকে কি বক্তব্য এলো। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন, আমরা আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরানোর চিঠি দিয়েছি, কিন্তু ভারত কোনো জবাব দেয়নি। এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক চাপ, সোশ্যাল মিডিয়া বিতর্ক এবং কূটনৈতিক প্রশ্ন সৃষ্টি করেছিল। এরপর ভারতের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর উনি বললেন যে তিনি, অর্থাৎ শেখ হাসিনা এখানে বিশেষ পরিস্থিতিতে এসেছিলেন, ভারতে কতদিন থাকবেন সেই সিদ্ধান্ত শেখ হাসিনা, যেটা আমি শুরুতে বলছি। অর্থাৎ ভারত নিজে দায়িত্ব নিচ্ছে না, বলছে ব্যক্তিগত সিদ্ধান্ত, যেটা আমি বলছিলাম। এই দুই বক্তব্যের মাঝে সময়ের দূরত্ব কিন্তু খুব বেশি সময় নয়, 48 ঘন্টা, কিন্তু কূটনৈতিক বার্তা দূরত্ব কয়েকশো কিলোমিটার। অর্থাৎ কূটনৈতিক বার্তার মধ্যে অনেক ব্যবধান রয়েছে। কেন এই সময়টি গুরুত্বপূর্ণ, যেটি বলা হচ্ছে যে 48 ঘন্টা আগে তৌহিদ হোসেন বললেন এবং 48 ঘন্টা পর এস জয়শঙ্কর তার একটা উত্তর দিলেন। এই যে সময়টা কেন ব্যবধান বলে মনে করা হচ্ছে, এক, যে বাংলাদেশের দিক থেকে যদি দেখা যায়, তাহলে ঢাকা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ফেরত চেয়েছেন শেখ হাসিনাকে। এতে ভারতকে অবশ্যই কোনো না কোনো প্রতিক্রিয়া দিতেই হতো পরমাশিস, কিন্তু প্রথম দিকে নয়াদিল্লি একদমই নীরব ছিল। আর অন্যদিকে ইন্ডিয়া, অর্থাৎ ভারতের দিক থেকে যদি আমরা দেখি, তারা নীরবতা ভাঙলো, কিন্তু আলাদা পথে। ওই যেটা বললাম যে টেলিভিশনে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলে দিলেন, অর্থাৎ ভারত প্রত্যাবর্তন বা ফেরত পাঠানোর প্রসঙ্গে কিছু বলেনি, ব্যাপারটা একেবারে ডিপ্লোম্যাটিক ভাষায় উত্তর, এবং বিষয়টিকে সরিয়ে দিল ব্যক্তিগত সিদ্ধান্তের মধ্যে। যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এই সিদ্ধান্তটি ভারতের নয়, অর্থাৎ দিল্লিতে শেখ হাসিনা থাকবেন কিনা, রয়েছেন কিনা, তার থাকার বিষয়ে আগ্রহ দিল্লির নেই। এইটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার। সময় নির্বাচনের কূটনৈতিকভাবে এক ভীষণভাবে ক্যালকুলেটিভ ওয়েতে বিষয়টি করা হয়েছে। তৌহিদ হোসেনের বক্তব্য যেন আন্তর্জাতিক মহলে সাড়া ফেলে, ঠিক সেই কথারই কাউন্টার ন্যারেটিভ ভারতের পক্ষ থেকেও কিন্তু উঠে এলো। আর এখানেই বলা হচ্ছে যে এটাই আসলে মূল খেলা, দিল্লি সময় মতো নীরবতা ভাঙে, কিন্তু নিজেদের ন্যারেটিভে তারা অচল থাকে। দেখো, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024-এর 5ই আগস্ট যে দিল্লিতে এসেছিলেন বা এসেছেন, এটা আমার একদম ব্যক্তিগত অভিমত। একেবারে তার নিরাপত্তার কথা ভেবে, তার ব্যক্তিগত নিরাপত্তার কথা ভেবে উনি এখানে এসেছেন। উনি তো সদল বলে আসেননি, উনি একা এসেছেন। আবার এটাও ঠিক, উনি আসতে গিয়ে, উনি যখন দেশটা ছাড়ছেন, ওনার নিরাপত্তার কথা ভেবে, আবার পাশাপাশি উনি জানছেন যে আমি রাষ্ট্রপ্রধান হিসেবে যদি এখন এখানে থাকি, এখানে অনেক হানাহানি, অনেক কিছু পরিস্থিতি ঘটবে। ভারতের কাছে নিরাপত্তা চেয়েছে, থাকতে চেয়েছে, ভারত সরকার থাকতে দিয়েছে। ভারত সরকার কিন্তু ব্যক্তি
শেখ হাসিনাকে থাকতে দিয়েছে। নিরাপত্তার প্রশ্নে অবশ্যই রাষ্ট্রপ্রধান, প্রাক্তন রাষ্ট্রপ্রধান সে নিরাপত্তা, নিশ্ছিদ্র নিরাপত্তা পাচ্ছে। কিন্তু ভারত সরকারকে চিঠি দিচ্ছে ফেরত দিন, ভারত সরকারকে চিঠি দিয়ে ওনাকে আনিয়েছিল তা তো নয়। উনি ওনার সিদ্ধান্তে এসেছে, ওনার সিদ্ধান্তে উনি ফিরে যাবেন। চিঠি দিয়েছি, উত্তর পাইনি, জয়শঙ্কর বলে দিল চিঠি পাওয়ার কি আছে, আমি কি চিঠি দিয়ে তোমাকে আনিয়েছি? যদি তুমি এইভাবে দেখো বিষয়টা, জানিয়ে দিয়েছে উনি একটা পরিবর্তিত পরিস্থিতিতে পড়ে এখানে এসেছেন, ফেরাটাও ওনার সিদ্ধান্ত, থাকাটাও ওনার সিদ্ধান্ত। এটা কিন্তু একরকম কূটনৈতিক উত্তর। পরবর্তীতে কি সে দেশের পররাষ্ট্রমন্ত্রীও বলেছে ওনাকে ফেরত পাওয়া না পাওয়া এই বিষয়টার বাইরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিভিন্ন দিক রয়েছে, সেই সম্পর্কের কার্যকারিতায় বাস্তবায়নে কোনো এই ইস্যুটা শুধুমাত্র বাধা হয়ে থাকবে না। সরকারের সঙ্গে সরকারের, এবং এস জয়শঙ্করের বক্তব্য থেকে বোঝাই যাচ্ছে যে ওনার এই থাকাটা ভারত সরকারের সিদ্ধান্তে নয়, তার সিদ্ধান্ত। পররাষ্ট্রনীতি, কূটনীতিতে একটা শিষ্টাচারে ঐতিহাসিক সম্পর্ক, একটা রাষ্ট্রপ্রধান তার সম্মানে সেখানে রয়েছে। সেই সম্মানীয় ব্যক্তি যখন মনে করবেন আমার এখান থেকে চলে যাওয়া উচিত বা আমি থাকলে বিড়ম্বনায় পড়বে ভারত সরকার, পুরোটাই ওনার হাতে ছেড়ে দিয়েছে। একদম। আমরা এস জয়শঙ্করের এই বক্তব্যকে যদি আমরা ডিপ্লোম্যাটিক ভাবে ডিকোডিং করি, তাহলে ভারত বেসিক্যালি ঢাকাকে বা বাংলাদেশে কি বার্তা দিল এই বক্তব্যের মধ্য দিয়ে, অর্থাৎ ইন্ডিয়া এ বিষয়ে কোনো দায় নিচ্ছে না। শেখ হাসিনা থাকবেন কি থাকবেন না, ঠিক তিনি কি করবেন, এই কথা দিয়ে ভারত আসলে বোঝাতে চাইছে আমরা তাকে ফেরত পাঠানোর ঘোষণার দায় নিচ্ছি না। একদম পরিষ্কার। দুই, বাংলাদেশ সরকারকে নরম ভাবে একটা সিগন্যালও দিল্লির পক্ষ থেকে দেওয়া হলো। সে কি, আপনারা চাপ সৃষ্টি করলে ইন্ডিয়া তার অংশ নেবে না, আপনারা চাপ সৃষ্টি করলে ইন্ডিয়া তাতে অংশ নেবে না। ইন্ডিয়া চায় না, অর্থাৎ ভারত চায় না ঢাকার অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লি ডাইরেক্টলি পার্টি হয়ে থাক। এবং একই সঙ্গে পরমাশিস ডিপ্লোম্যাটিক এই স্পিচটিতে যদি আমরা আরো গভীরভাবে ডিকোডিং করি, তাহলে আন্তর্জাতিক মহলেও একটা বড় বার্তা কিন্তু ইতিমধ্যে এস জয়শঙ্কর ওই এনডিটিভির ইন্টারভিউর মাধ্যমে দিয়ে দিয়েছেন। সেটা কি, ইন্ডিয়া বলছে, অর্থাৎ ভারত বলছে এটা কোনো অ্যাজাইলাম বা পলিটিক্যাল শেল্টার নয়। পরিষ্কার পরমাশিস, এটা কোনো অ্যাজাইলাম বা পলিটিক্যাল শেল্টার নয়। শেখ হাসিনা চাইলে থাকছেন, চাইলে ফিরবেন, অর্থাৎ এক্ষেত্রে দিল্লি নিউট্রাল অবস্থায় রয়েছে, অর্থাৎ এখানে দিল্লি তার ভারসাম্যের জায়গায় রেখেছে। ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এখানে কোনো আপস এন্ড ডাউন এর মধ্যে নেই। চার, ভারত বাংলাদেশের সামগ্রিক সম্পর্ক যেন এই ঘটনার মাঝে চাপা না পড়ে, অর্থাৎ ভারত বলছে শেখ হাসিনা ইস্যুতে বাইলেটারাল সম্পর্কের মূল বিষয় নয়। যেমন এক সপ্তাহ আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছিলেন যে শেখ হাসিনা শুধু এককভাবে নয়, ভারত বাংলাদেশের সামগ্রিক একটা বহুমাত্রিক সম্পর্ক, এবং সেই সম্পর্ক শুধুমাত্র শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না। এখানেও কিন্তু প্রায় ঢাকার সঙ্গে দিল্লির যে স্বর, সেটি কিন্তু একই স্কেলে দেখা যেতে পারে। অ্যাটলিস্ট সেটি কিন্তু আমাদের এই ডিপ্লোম্যাটিক স্পিচটিতে যদি আমরা ডিকোডিং করি বা একেবারে ডিপলি ডিকোডিং করি, তাহলে কিন্তু এটা আমাদের কাছে ভীষণভাবে পরিষ্কার যে দিল্লি ঢাকা প্রায় একই স্বরে তারা কথা বলছে। এটা তোমাকে বললামই, আমি প্রথমেই তো বললাম যে আহ্বানও নেই, বিসর্জনও নেই। এটা বুঝিয়ে দিল ভারত সরকার যে শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে এসছে, নিজের সিদ্ধান্তে যাবে। আমরা তাকে ধরেও রাখছি না, আমরা তাকে তাড়িয়েও দিচ্ছি না। কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বিভিন্ন সেক্টরে যেমনটা ছিল তেমনটাই থাকবে। এবং আমার ব্যক্তিগত অভিমত, এই জাতীয় মন্তব্য আগামী দিন আরো বেশি বেশি করে বিভিন্ন ক্ষেত্রে আসবে। তার কারণ শেখ হাসিনা যতদিন এখানে থাকবেন, ভারতও প্রমাণ করতে চাইবে যে বাংলাদেশের সঙ্গে আমরা পাশে আছি, বাংলাদেশও চাইবে ভারতের সঙ্গে আমরা পাশে আছি। এটা আরো জোরালো হবে। মানে মূল যে প্রেক্ষাপটটা শেখ হাসিনা ফেরত আসা যাওয়া, এটাকে সামনে রেখে আরো ভারত সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে আরো সম্পৃক্ততায় জড়িয়ে থাকবে, পাশে থাকবে। সেখানে এটা শেখ হাসিনাকেও এক জাতীয় বার্তা দেওয়া, সম্পর্ক কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের সঙ্গে, বাংলাদেশের সরকারের সঙ্গে। একদমই। দেখো, কূটনৈতিক ভাবে এখানে তিনটি চিত্র আমরা যেমন এর আগে এস জয়শঙ্করের বক্তব্যকে আমরা ডিপ্লোম্যাটিক ভাবে ডিকোড করলাম, এবং সেই সঙ্গে আমরা যদি ভবিষ্যতের দিকে তাকাই, ওই যে দৃষ্টিকোণ, আমরা যদি আমাদের দিক থেকে তাকাই ঢাকার দিকে, তাহলে কিন্তু তিনটি কূটনৈতিক চিত্র এখানে আসছে। কি সেই এক, পুরো বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্তে ঠেলে দেবে। দিল্লি ইতিমধ্যে সেটা করতে শুরু করেছে। ঢাকা সেটি এখনো হয়তো কোনো কোনো ক্ষেত্রে, হয়তো অধিকাংশ
ক্ষেত্রেই হয়তো এখনো মানছে না, মানেনি। শেখ হাসিনাকে তারা মূল এজেন্ডা হিসেবে দেখছেন। স্বাভাবিক, অনেকের মধ্যে সেই রাগ ক্ষোভ রয়েছে। কিন্তু যদি এটা হয় যে পুরো বিষয়টিকে ব্যক্তিগতভাবে সিদ্ধান্তে সত্যিকার অর্থে আগামীতে দুই দেশই সম্মত হয়, তাহলে এটা হলে দিল্লি কোনো রাজনৈতিক দায় ক্ষেত্রে নেবে না। শেখ হাসিনা ভারতে অনির্দিষ্টকাল থাকবেন কি থাকবেন না সেটা তার উপলব্ধি বা তার সিদ্ধান্ত। দুই, বাংলাদেশ আরো সরাসরি দাবি করবে যে এই চাপ বাড়লে ভারতের যে পরিস্থিতি তাতে এটাকে অন্যরকম ভাবে ভারত হয়তো অন্যভাবে বিষয়টিকে দেখতে শুরু করবে, এবং তাতে সামগ্রিকভাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, যেটি ভীষণভাবে ভৌগোলিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের এই উপমহাদেশে নিরাপত্তা জনিত ভাবে আমাদের ভীষণভাবে প্রয়োজন, সেখানে সম্পর্কের ক্ষেত্রে কোথাও আপস এন্ড ডাউনস হওয়ার একটি সম্ভাবনা থাকে, এবং যেটি কিন্তু পারস্পরিক দুই দেশের ক্ষেত্রে খুবই নেতিবাচক হতে পারে। সেই চিত্রটি কিন্তু সামনে আসবে। এবং একই সঙ্গে আরেকটি যে চিত্র সামনে আসতে পারে, আন্তর্জাতিক চাপে ভারত নরম অবস্থান নিতে পারে। অর্থাৎ ইউএন, ইউএস বা ইইউ যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেয়, ভারত যে তার যে টিউনে কথা বলতে শুরু করেছে সেই চাপের সঙ্গে সেটা অ্যাডজাস্ট করবে। অর্থাৎ ভারত এই মুহূর্তে বলেই দিয়েছে যে শেখ হাসিনা একটি ভিন্ন পরিস্থিতিতে দিল্লিতে এসেছেন, তিনি বাংলাদেশে ফিরে যাবেন নাকি দিল্লিতে থাকবেন সেটা তার সিদ্ধান্তের উপর নির্ভর করে। এক্ষেত্রে ভারতের কোনো সিদ্ধান্ত নেই, ভারত কোনো ব্যক্তিগতভাবে বা ভারত কোনো রাষ্ট্রীয়ভাবে এই ব্যাপারে নেই। এটা কিন্তু মানে একেবারে আমার মনে হয় তিনটি কূটনৈতিক চিত্র এখানে প্রায় জলের মতো পরিষ্কার বলে আমার মনে হচ্ছে। তুমি কিভাবে দেখছো? দেখো, এটা তো পরিষ্কারই, মানে এটা ভারত সরকার কূটনৈতিকভাবে অত্যন্ত কৌশলগতভাবে এই উত্তরটা দিয়েছে যাতে এই আগামী দিন এর দায় বা দায়িত্ব তাদের ঘাড়ে এসে না পড়ে। এবার আন্তর্জাতিক মহলে এই যে গতকালকে যে মিডিয়ার সামনে, গতকাল না পরশু যে মিডিয়ার সামনে বলেছে একটি সেমিনারে, এটা তো জানান দিয়ে দিল ভারতের অবস্থানটা, আন্তর্জাতিক ভাবেও জানান দিয়ে দিল যে ওনার সিদ্ধান্তে এসেছেন, ওনার সিদ্ধান্তে ফিরে যা, আমরা কোনো দায় নেব। কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের যেসব বিষয় সম্পর্কের বিস্তার আছে, বাস্তবায়ন আছে, ঐতিহাসিক যে সম্পর্ক আছে, ভৌগোলিক ভাবে যে সম্পর্ক, অর্থনৈতিক বাণিজ্যিক যে সম্পর্ক, এতে কোনো বাধাদান হবে না। এখানে একটা ব্যক্তি সম্পর্ককে নিয়ে, ব্যক্তিকে ইস্যু করে 20 কোটি মানুষের সঙ্গে ভারত সরকার সম্পর্কে টানাপোড়েনে যাবে না। উভয়ের একটা স্বার্থ জড়িয়ে রয়েছে। এটা তো কূটনৈতিক ভাবে বলেই দেওয়া আছে। আমার মনে হয় এটা নিয়ে পরবর্তীতে আর আলোচনা হওয়ার কথা না, আবার হবেও। কেন হবে? যত এটা বলবে তত দুজনকে কাছাকাছি টান। সবাই সবাইকে বাস্তবিক এই জিনিসে বাস্তবায়ন হওয়া প্রয়োজন। ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক ক্ষেত্রে স্বার্থভিত্তিক অনেক চুক্তি আছে, সেগুলো তো জারি থাকবে। তো ভারত সরকার এটা কূটনৈতিক ভাবে, আন্তর্জাতিক ভাবেও কিন্তু বার্তা দিয়ে দিয়েছে ভারতের অবস্থানটা কি শেখ হাসিনা সম্পর্কে। আর বাংলাদেশের সাধারণ মানুষের মনে যে এখনো যে ক্ষোভ, বিক্ষোভ, রাগ, অভিমানটা রয়েছে শেখ হাসিনা ইস্যুতে, এটা তো বাস্তব। বিক্ষোভটা তো আমাদের দেশে হয়নি, বিক্ষোভটা তো ওদের দেশে হয়েছে। যাকে নিয়ে বিক্ষোভ, সেই মানুষটা যদি এদেশে এসে থাকে, সরকারি পর্যায়ে যেমন চিঠি দেওয়া হচ্ছে, ভারত সরকার তার প্রতি উত্তরে যা বলার বলছে, কিন্তু ওনার কারণেই তো ওদেশের মাটিতে এত বড় বিক্ষোভ হয়েছে। ওদেশের মানুষের মনে কিন্তু এত তাড়াতাড়ি শেখ হাসিনা ইস্যুতে ঘাটা শুকোবে না, এটা সময় লাগে। এবং সেই ঘাস শুকোতে গেলে ভারত এবং বাংলাদেশের, বিশেষ করে ভারতের শেখ হাসিনা ইস্যুটাকে একটু সরিয়ে রেখে বাংলাদেশের স্বার্থে, বিশেষ করে নিজেদের স্বার্থ থাকবে, আরো কাছাকাছি না গেলে ওই ঘা কিন্তু শুকোবে না। একদমই তাই। কিন্তু শেখ হাসিনা কোন পরিস্থিতিতে দিল্লিতে চলে এলেন, আশ্রয় নিলেন বা আশ্রয় নিতে হলো, সেই পরিস্থিতিটি একেবারেই পরিষ্কার। গণ অভ্যুত্থান। আর গণ অভ্যুত্থান কেন হয়েছিল পরমাশিস? গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা, সরকার ব্যবস্থাপনায় দুর্নীতি এবং সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা, এবং একটি রাজনৈতিক দল একচ্ছত্রভাবে বাকি রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে না দেওয়ার কারণেই কিন্তু এই গণ অভ্যুত্থান হয়েছিল। সেটি নিয়ে নতুন করে কথা বলবার জায়গা নেই। কিন্তু নির্বাচন, এই যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলোর মতো একটি, আর সেই নির্বাচন নিয়ে কিন্তু এস জয়শঙ্কর একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছি সুব্রত আচার্য, এবং আমার সঙ্গে যথারীতি প্রতিদিনকার মতো আমাদের আলোচক, বিশ্লেষক পরমাশিস ঘোষ রায়। প্রতিদিনকার মতো আপনাদের কাছে অনুরোধ যে আজকের এই ভিডিওর আমাদের যে আলোচনা বা মন্তব্য বা বিশ্লেষণ, এই বিশ্লেষণের সঙ্গে কোন অংশের সঙ্গে আপনারা
সহমত বা গোটা আলোচনার ক্ষেত্রে আপনাদের ভিন্ন মত রয়েছে কিনা সেটি প্রতিদিনকার মতো মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন। আজকে এই চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আমাদের এই বিশ্লেষণ প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। পরমাশিস, আমি দর্শকদের নির্বাচন নিয়ে ডাক্তার এস জয়শঙ্করের করা মন্তব্য নিয়ে কথা বলবো, কিন্তু তোমার কাছে তার আগে জানতে চাইবো যে বাংলাদেশের এই যে নির্বাচনী ব্যবস্থা তুমি দেখেছো, তুমি প্রায় 2 দশক ধরে একদমই অ্যাক্টিভলি ওয়াচ করছো বাংলাদেশের রাজনীতি, নির্বাচন। তুমি একেবারে একজন পর্যবেক্ষক হিসেবে গত 3টি ইলেকশন নির্বাচন তুমি কিভাবে দেখেছো? সত্যি কি নির্বাচনগুলো অংশগ্রহণমূলক হয়েছে? মানে ন্যূনতম সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে বাংলাদেশে? তারপর আমি এস জয়শঙ্করের করা একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে তোমার কাছে আবার একটু সংক্ষিপ্ত বিশ্লেষণ শুনবো। দেখো, নিরপেক্ষ বিক্ষোভ হয়েছে, বুঝলে, বাংলাদেশে কোনো পক্ষ না, নিরপেক্ষ বিক্ষোভ হয়েছে বাংলাদেশে। এবং নিরপেক্ষ বিপ্লব বা বিক্ষোভ বা গণকর্মসূচি কখন হয়? নিরপেক্ষভাবে সকলে যখন এক হয়ে যায়। বাংলাদেশের প্রথম 15 বছরের প্রথমবারের ভোটটা কিছুটা হলেও স্বাভাবিক আমি ধরে নিচ্ছি। আওয়ামী লীগকে দেশের মানুষ আশীর্বাদ করেছেন, পরবর্তীতে করেছেন কম বেশি। পরেরটা নিজেরাই নিজেদেরকে সমর্থন করে নিয়েছে। 18 এবং 24, হ্যাঁ, নিজেরাই নিজেদেরকে সমর্থন করলে যা হয় সেটা আমরা তো দেখলাম যে আপনার ভোট হয়ে গেছে, বললো না, নিজেরাই নিজেদের, মানে মানুষ আমাদের সমর্থন করবে না, আমরাই আমাদের সমর্থন করে ফেললে কি হয়? তখন মানুষ এমন সমর্থন করে, সেই সমর্থনটা বিক্ষোভে পরিণত হয়, গণবিক্ষোভে পরিণত হয়, সেটা গোটা বিশ্ববাসী দেখে। এটা শুধু বাংলাদেশে না, বিভিন্ন সময় বিভিন্ন ইতিহাস বলে, যেটাকে বলে রেভলিউশন, একটা চেঞ্জ ওভার, নাহলে প্রধানমন্ত্রীকে চলে আসতে হয় কেন? তুমি পরিষ্কার করে বলো যে নির্বাচন আমাদের দেশের মতো নির্বাচন আমাদের দেশের মতো হয়েছে কিনা, বা নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে কিনা, বা নির্বাচন ন্যূনতম নিরপেক্ষ হয়েছে কিনা, সেটা পরিষ্কার করে বলো। তারপর তো ভারতের নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনকে আমি মেলাবো না, মিলতেও পারে না, কারণ বাংলাদেশের নির্বাচনে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না, থাকে না। প্রহসন, অভিধানের কথা অনুযায়ী প্রহসন। আমরা যেটা জেনেছি, বুঝেছি, দেখেছি, আমরা যদি ভুল বলি তাহলে আমরা ভুল বলছি। তাহলে গণবিক্ষোভটা কি ছিল? আবারও বলছি তো, ষড়যন্ত্র ছিল। যদি ষড়যন্ত্র থাকে তাহলে আমার প্রশাসক কি করেছে, আমি কি করেছি, আমার ইন্টেলিজেন্স কি করেছে? আমরা ভোট দিলে, আমি আমাকে ভোট দিলে যে পরিস্থিতি হয়, আমি আমার শত্রুকে তখন দেখতে পাবো না। বেশ, তুমি বলছো যে তুমি একজন পর্যবেক্ষক হিসেবে গত দুটো, বিশেষ করে 18 এবং 24, ভুল হলে তুমি কারেকশন করো, নির্বাচনে তুমি প্রহসন হিসেবে দেখছো। কিন্তু তুমি বা আমি যে দেশের বাসিন্দা, যে দেশের নাগরিক, আমরা যারা লম্বা লাইন দিয়ে সকাল থেকে সন্ধে বা কখনো কোথাও কোথাও ভারতে 8টা রাত 10টা পর্যন্ত ভোট হয়, লাইন শেষ না হওয়া পর্যন্ত, সেই দেশের পক্ষ থেকে বাংলাদেশের এই নির্বাচনকে বৈধতা দেওয়া হয়েছিল পরপর দুটো। এবং সেই দেশ থেকেই এখন বলা হচ্ছে যে বাংলাদেশে সুষ্ঠু যে পরিপ্রেক্ষিত তৈরি হচ্ছে, বাংলাদেশের জয়শঙ্কর বললেন যে বাংলাদেশে তো প্রশ্ন আসছে তো নির্বাচন নিয়ে, তাহলে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করে বাংলাদেশ সারা বিশ্বের মানুষের কাছে দেখাক। এই কথাটি, এই প্রশ্নটি বা এই প্রস্তাবটি আদৌ যুক্তিসঙ্গত কিনা বা পুরনো স্মৃতির সঙ্গে মেলে কিনা, একজন স্বাধীন দেশের মত প্রকাশে স্বাধীন গণতান্ত্রিক অধিকার হিসেবে তুমি তোমার বিশ্লেষণ করতে পারো। কারণ এটা কিন্তু এখন সামগ্রিকভাবে, আমি একজন ভারতের নাগরিক হিসেবে আমার কাছে প্রশ্ন, বাংলাদেশের মানুষের কাছে তো প্রশ্ন আসবেই, তুমি উত্তর দেবে আশা করছি। দেখো, মানুষ থেকে শেখে, একটা কথা আছে, বুঝলে। এই ভারতে যদি, ভারত সরকারই যদি কোনো একটা সময় বলে ওই নির্বাচনকে বৈধতা দেওয়া, মানে বৈধতা স্বীকার করে নেওয়া, সুষ্ঠু নির্বাচন হয়েছে, তো কোনো জায়গায় তো বলা নেই যে আমি আবার পরবর্তীতে গিয়ে বলতে পারবো না যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া জরুরি। কেন বলতে পারবো না? কারণ আমি 2024-এর 5ই আগস্ট দেখলাম বলে তো বলছি। আমি তো বাইরে থেকে বলছি, একটা শুভেচ্ছা দেওয়া, বৈধতা দেওয়া। তারপর একটা কথা আছে, এটা সরকারি জায়গায়, ধরো আজকে আমি এই জেলার ডিএম, কালকে আরেকজন আসবে, তো সেই ডিএম বলে গেছিল না, ঠিক আছে, পরবর্তী সময় আরেক ডিএম এসে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসে কেন বলতে পারবে না যে ও ঠিক বলে গেছে বলেই আমাকেও ঠিক বলতে হবে? আমিও ঠিক বলছি, কিন্তু আরো ঠিক হওয়ার জন্য আপনারা উদ্যোগী হোক। এস জয়শঙ্কর বলেছে, অসুবিধা কোথায়? এবং উনি তো বলা, মানে ওনার কাছে বলার ভ্যালিড পয়েন্ট আছে যে এমন সুষ্ঠু নির্বাচনকে প্রোটোকল অনুযায়ী পররাষ্ট্র নীতিতে, কূটনীতিতে একটা সরকারকে শুভেচ্ছা জানায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে তো নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছিলেন। না, আমার তোমার কাছে একটা, মানে ভবিষ্যতের দিকে তোমার মাধ্যমে সকলের কাছে, যারা আমাদের এই টক শো দেখছেন, আমি সকলের কাছে প্রশ্ন রাখছি, যদি শেখ হাসিনার
সরকারে থাকাকালীন অবস্থায় যে ধরনের বাংলাদেশে নির্বাচন হতো, সেই একই ধাঁচের নির্বাচন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করে থাকে, তাহলে দিল্লি কি সেই নির্বাচনের বৈধতায় শিলমোহর দেবে কিনা? সেই প্রশ্নের উত্তর সময় বা আপনারা দেবেন। আজকে শেষ করব, কিন্তু তার আগে পরমাশিস, তোমাকেও অনেক কৃতজ্ঞতা, এবং তুমি মূল্যবান বিশ্লেষণ এবং অত্যন্ত তাত্ত্বিক এবং কথ্য ভাষায় যে আমরা আলোচনা বা বিশ্লেষণ শুনি, দর্শকরা তোমার বিশ্লেষণে মুগ্ধ। আমিও কখনো কখনো খুবই অবাক হই তোমার এই তাত্ত্বিক বিশ্লেষণে এবং কথ্য ভাষায় প্রচলিত সহজ সরল ভাষায় যেভাবে তুমি বিশ্লেষণ করো। ডিপ্লোম্যাটিক কোনো আনসার তুমি দাও না, বা কূটনৈতিক উত্তর তোমার কাছ থেকে পাওয়া যায় না। খুবই সরল ভাষায়, আমাদের দর্শকরা যে ভাষায় পছন্দ করেন সে ভাষায় তুমি তোমার সুন্দর সাবলীল ভাবে উত্তর দাও। আমিও অনেক সময় খুবই বিস্মিত হই এবং ভালো লাগে। তো আমি একজন দর্শক হিসেবে তো তোমাকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রথম কলকাতা টিমের পক্ষ থেকে তোমাকেও অনেক 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 কৃতজ্ঞ তোমার প্রতি। প্রিয় দর্শক, অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা চেষ্টা করি আপনাদের সামনে রোজ আসার, কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রতিদিন প্রাসঙ্গিক বিষয় তৈরি হয় না, যে কারণে মাঝে মাঝে আমরা 1-2 দিন ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা আপনাদের সামনে আসতে পারি না, কারণ আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে চাই যেই বিষয়টি নিয়ে ভারত এবং বাংলাদেশের মানুষের তুমুল আগ্রহ, চর্চা, কৌতূহল, প্রশ্ন, বিতর্ক, আলোচনা, সমালোচনা। ফলে কখনো কখনো আপনাদের সামনে হয়তো আমরা নিয়মিত আসতে পারি না, কিন্তু আমাদের ইচ্ছে থাকে যে রোজ কিছু না কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবার। এখানে আমাদের অনেক ক্ষেত্রে ইচ্ছের বাইরেও যেতে হয়, কারণ প্রসঙ্গ না থাকলে প্রাসঙ্গিক প্রসঙ্গে জায়গা দেয়া খুবই মুশকিল। তো শেষ করব আজকের আলোচনার প্রসঙ্গের উপসংহার নিয়ে। ভারত এবং বাংলাদেশের দুই দেশের বক্তব্যে, অর্থাৎ রংপুর থেকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন 48 ঘন্টা আগে যে মন্তব্য করেছিলেন, ঠিক 48 ঘন্টার ফাঁক সেখানেই লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার বর্তমান কূটনীতির ধ্বংসাবশেষ বা ভবিষ্যতের এক মানচিত্র। বাংলাদেশ বলছে ভারত জবাব দেয়নি, ভারত বলছে সিদ্ধান্ত এককভাবে হাসিনার ওপরই। দুই পক্ষের এই রাজনৈতিক দূরত্বই দেখাচ্ছে শেখ হাসিনা শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি আজ ভারত বাংলাদেশ সম্পর্কের অন্যতম সবচেয়ে সংবেদনশীল কূটনৈতিক ফাটলও। আগামী দিনগুলোতে কে কাকে চাপে রাখবে তাই কিন্তু এখন দেখার বিষয়। আমরাও নজর থাকবে, আমাদের দর্শকদেরও নজর থাকবে এই ফাঁক গলিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক অতীতের চেয়েও আরো বেশি সুদৃঢ়, বিশ্বাসযোগ্য এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে হয় কিনা। রাজনীতির বাইরে এই দুই দেশের সাধারণ মানুষের সম্পর্ক সুদৃঢ় হবে, সুনিবিড় হবে, বিশ্বাসযোগ্য হবে, এমন প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার।